নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ি সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আশ্রমের অধ্যক্ষ মহারাজগণ, সমবেত ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হলো এবং আশ্রমের কর্তৃপক্ষ স্কলারশিপের ব্যবস্থা করেছেন, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটি খুবই সত্য যে স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের পথ দেখিয়েছেন, এই ভারতবর্ষে শিক্ষার আলোক প্রজ্বালিত করেছেন। স্বামীজি বলেছেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এই শব্দটি খুব ভালো করে এর গূঢ় অর্থ কী? ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, প্রকাশ হতে হবে, সেটি মানুষের ভিতরে রয়েছে, কিন্তু অপ্রকাশিত অবস্থায় রয়েছে। শিক্ষা হচ্ছে সেই অপ্রকাশিত অবস্থাকে প্রকাশ করা। সেটির জন্য যা কার্যক্রম, সেটিকে আমরা শিক্ষা বলি। ঠাকুর স্বামীজি সম্পর্কে বলেছিলেন, নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাহিরে হাঁক দিবে। এই কথাটি ঠাকুর শুধু বলেননি, লিখে দিয়েছিলেন। নরেন শিক্ষা দিবে, স্বামীজি জগৎকে শিক্ষা দেবে যখন ঘরে বাহিরে হাঁক দেবে। ঘরে কেউ বলে ঘুরে, ঘুরে বাহিরে হাঁক দিবে। আচ্ছা, নরেন স্বামী বিবেকানন্দ হচ্ছেন জগৎ শিক্ষক, জগতের আচার্য। তার কথা সমস্ত জগৎ মাথা নত করে মেনে নিয়েছে। সেই সব ঘটনা যারা স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী পড়েছেন, তারা একটু একটু করে বুঝতে পারেন যে কী কঠিন ভাবধারা এবং চিন্তার সংঘর্ষের ভেতর দিয়ে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের বেদ, উপনিষদ, গীতা, মহাভারত এবং ভারতবর্ষের মুনি ঋষিগণ এবং ভারতবর্ষের যে চিন্তাধারা, তার মধ্যে যে আদর্শ রয়েছে মানুষকে তুলে ধরা, সেটি আমরা বুঝতে পারি। এবং সেই জন্য স্বামীজি বলছেন যে আমি এই শিক্ষাকে ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে নিয়ে যাব। সাধারণ মানুষ সান্নিধ্যে আসতে পারে শিক্ষা, 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 স্বামীজি অনেকবার বলেছেন। এবং আমরা দেখতে পাই স্বামীজির এই ইচ্ছা, ইন্ডিয়া উইল রাইজ, ভারত জাগবে। নো পাওয়ার অন দিস আর্থ ক্যান রেজিস্ট হার। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তাকে আটকাতে পারে। এই যে স্বামী বিবেকানন্দের যে আধ্যাত্মিক শক্তি, যেই আধ্যাত্মিক শক্তিটা আমরা বুঝতে ভুল করি, এই আধ্যাত্মিক শক্তির ভেতর দিয়ে আমাদের মধ্যে মানসিক শক্তি, জাগতিক শক্তি, শক্তির বিভিন্ন দিক সব প্রকাশিত হবে। কেন কেন প্রকাশিত হবে? এটি যদি আমরা খুঁটিয়ে নাটিয়ে চিন্তা করে দেখি যে ভারতবর্ষের জাতীয় জীবনের মূল চাবিকাঠিটি কী, স্বামীজি বারবার বলছেন ধর্ম এবং আধ্যাত্মিকতা, রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি। ইংরেজিতে এইরকম বলা আছে স্বামীজির কথায়। এবং এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে ভারতবর্ষকে জাগাতে হলে ধর্ম এবং আধ্যাত্মিকতার ভাবটিকে
সামনে রেখে তারপরে অন্য অন্য যে কাজই আমরা করি না কেন, ভারতবর্ষের অগ্রগতি কি কেউ থামিয়ে রাখতে পারবে না। এই ভারতবর্ষ জাতীয় জীবন, প্রতি রন্ধ্রে রন্ধ্রে, ভাবে, চিন্তায়, কাজে, কর্মে এই যে ভারতীয় সংস্কৃতি, এই সনাতন সত্য, একে অবলম্বন করে ভারতের বিজ্ঞান, ভারতের কৃষি, ভারতের শিল্প, সাহিত্য সমস্ত পৃথিবীতে বিস্তারিত হবে এবং ভারতীয় মনীষী, ভারতের যুবক যুবতীগণ বিভিন্ন দেশে গিয়ে তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আস্তে 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 বিস্তৃত হবে দেশে বিদেশে, বিভিন্ন দেশে। আজকে তার প্রমাণ আমরা পাচ্ছি। স্বামী বিবেকানন্দের আশীর্বাদ কি সুন্দরভাবে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের জনসাধারণের উপরে প্রভাব বিস্তার করেছে এবং করছে। এই যে ভারতবর্ষের জাতীয় জীবন, এইটি মূলে কি আছে, এটি স্বামীজি বারংবার বলেছেন, ইন্ডিয়া ওয়ান্টস টু রাইজ, ভারত জাগতে চায়। এবং সব কিছুর মূলে রয়েছে সেই ধর্ম এবং আধ্যাত্মিকতা। ধর্ম মানে সমাজ সেবা, ধর্ম মানে মানুষকে শিক্ষা দান। ধর্ম শুধু পূজা পার্বণ নয়, এর বহির্ভূত যে বিরাট এক ধর্মের পরিধি আছে, তার ভেতর দিয়ে মানুষের ভিতরে সুপ্ত আধ্যাত্মিকতা জাগ্রত হয়। এই জন্য স্বামীজির উদ্দেশ্যে রচিত যে সমস্ত সঙ্গীত আছে, তার মধ্যে বারবার বলা হচ্ছে, কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। একজন কবি এই গানটি রচনা করেছেন। কে তুমি বাজালে, ভারতকে জানতো না সারা বিশ্ব, ভারতের মধ্যে এত বড় গভীর শক্তি রয়েছে। এই কথা সেই কবি এই গানটি রচনা করেছেন। মধুর ঝন্দে চকিত মন্দে, উঠিল শ্বেতান রন্ধ্রে রন্ধ্রে, জাগালে সুপ্ত লুপ্ত গৌরব ভারতবর্ষ দীনা। তারপরে এই প্রাচ্য এবং পাশ্চাত্য দেশের কথা বলা আছে। এই স্বামী বিবেকানন্দের মাথার উপরে শ্রীরামকৃষ্ণ ভর করেছেন। শ্রীরামকৃষ্ণের শক্তি সেটি ধীরে 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 সমস্ত বিশ্বে বিস্তারিত হবে, প্রভাব বিস্তার করবে। এইটি আমরা স্বামীজি বলে গেছেন, স্বামীজির কথা, স্বামীজির ভবিষ্যৎ ভারতবর্ষের জন্য উক্তি, এইগুলি এখন যদি আমি দেখি এইটা কিভাবে অক্ষরে অক্ষরে সত্য হচ্ছে, একটু একটু করে, এখনো পুরো হয়নি, আরও বাড়বে এই শক্তি ভারতের ভিতরে। ভারতের ধমনীতে ধমনীতে যে আধ্যাত্মিক তরঙ্গ রয়েছে, তারই প্রভাব সারা পৃথিবীর মধ্যে বিস্তার করবে এবং ভারত জগতের কাছে এমন একটি নূতন ভাব এবং আদর্শ প্রচার করবে। ভারতের আধ্যাত্মিকতা, ভারতের গীতা, ভারতের উপনিষদ মানুষকে তোলবার জন্য, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা ভারতীয় মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবভাব রয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশ এই ভারতবর্ষ ভেতর দিয়ে সেই সত্যকে জানতে পারবে যদি তারা বিস্তারিতভাবে বিচার করে। আমরা দেখছি বেদান্তের কথা স্বামীজি বারবার বলছেন। বেদান্ত
ভারতবর্ষের ধর্ম সার কথা, সেটিকে শিক্ষার মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে, যত রকম বৈজ্ঞানিক গবেষণার ভেতর দিয়ে মানুষের মধ্যে পূর্ণ আধ্যাত্মিকতার বিস্তার তখনই হয় যখন বিভিন্ন বিষয়ে মানুষের প্রতিভা ধীরে 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 মানুষ সেটিকে বুঝতে পারে এবং ভারতবর্ষ জগৎকে সেই বাণী দেবার জন্য রয়েছে। এই জন্যে স্বামীজি বলছেন, ইন্ডিয়া ইজ ইমর্টাল, ইংরেজিতে আছে, ইফ সি পারসিস্টস হিয়ার সার্চ ফর গড। ভারত কত যুগ যুগান্তরের ভারতবর্ষ, সেই পুরাতন প্রাচীন সংস্কৃতি, এ মরে যাবে না। এই আদর্শ মৃত্যু বরণ করবে না। যদি ভারত ধর্মকে আঁকড়ে থাকে, কি সেই ধর্ম? আমরা খুব ভালো করে স্বামীজির চোখ দিয়ে দেখি শ্রীরামকৃষ্ণের যে শক্তি, সেটি হচ্ছে কি? ভারতবর্ষের জাতীয় জীবন, ভারতের মানুষের ভিতরে আধ্যাত্মিকতার প্রবাহ, এটি প্রতি তিলে তিলে অনুভব করব আমরা। ভারত থেকে যখন বিদেশে যাব, ভারতীয় মনীষী, ভারতীয় চিন্তাধারা এটি কিভাবে প্রকাশিত এবং বর্ধিত হচ্ছে, সেটি যদি একটু করে ভালোভাবে শ্রদ্ধার সঙ্গে চিন্তা করি, ভারতীয় প্রতিভা, ভারতীয় ভাবধারা, এর থেকে প্রমাণিত হয় যে ভারত এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু তিনি দিতে পারেন, জগৎকে ভারত দিতে পারে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। এটি কেমন করে আবিষ্কৃত হলো? ভারতের সংস্কৃতিটাকে তিলে তিলে অধ্যয়ন করেছে বিদেশের অনেক মনীষী পণ্ডিত, অনেক বিরাট বিরাট বাগ্মী। তারা ভেবেছে যে ভারতের মধ্যে কি আছে। অন্য যে সমস্ত বস্তুগুলি ভারতবর্ষ পৃথিবীকে শিক্ষা দিতে পারে, সেই নিউক্লিয়ার ফিজিক্স বলুন বা আরও অনেক কিছু সমস্ত শাস্ত্র, আধুনিক যুগে এই রকম ধরনের চিকিৎসাবিদ্যা, এই শাস্ত্র, এই ছাড়া আরও কত রকম বিদ্যা, এমনকি ভারতবর্ষের মানুষ আবিষ্কার করছে কি করে চাঁদে যেতে পারে। সেই পর্যন্ত সেই রহস্যকে উদ্ঘাটন করার জন্য ভারতবর্ষ এগিয়ে আছে। এই সমস্ত যে চেষ্টা, এর মূলে কি আছে? ভারতের মুনি ঋষিগণ যারা উচ্চতর সত্যকে অনুভূতি করেছেন, তারা তাদের শাস্ত্রে, তাদের বেদ উপনিষদ, তাদের মধ্যে আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে অবস্থা, সূক্ষ্মতরে সূক্ষ্মতর অনুভূতিকে জানিয়েছেন। মানুষ জানতে পারে সূক্ষ্মতম অনুভূতিকে, এবং তার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত হয়েছে যে এর পূর্ব যুগে তারা যা জেনেছেন আমাদের কাছে সেটি প্রকাশিত। আমাদের উপনিষদ, গীতা এবং পাশ্চাত্য দেশে এই সমস্ত শাস্ত্র, এটি শ্রীরামকৃষ্ণ জীবনকে যদি আমরা অধ্যয়ন করি, এই সম্পর্কে একজন মনীষী বলছেন যে ঠাকুরের জীবন হচ্ছে সে ফেনোমেনা। ফেনোমেনা মানে যা স্বাভাবিকভাবে ঘটে না, অস্বাভাবিক ঘটনা, সেই অনুভূতি, সেই যে আবিষ্ক্রিয়া ঠাকুরের জীবনে, এটি প্রমাণ করল যে সেই ধ্রুব সত্য অক্ষরে অক্ষরে মানুষের ভিতরে প্রকাশ উন্মুখ। আর স্বামীজিকে ঠাকুর নিয়ে এসছেন মায়ের শক্তি
তার মধ্যে প্রকাশিত। সেই শক্তির দ্বারা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা যদিবা নিজেরা এই সম্পর্কে সচেতন নই, কিন্তু ভালো করে খুঁজে দেখলে আমাদের নিজেদের ভিতরে কি আছে, এটি ধর্ম, অর্থনীতি, বৈজ্ঞানিক চিন্তা এসবের মূলে রয়েছে ভারতের অমরত্ব। এই সংস্কৃতি, যে সংস্কৃতি জগৎকে তিলে তিলে স্পর্শ করছে। এই জন্য ভারত সম্পর্কে স্বামী বিবেকানন্দ বারংবার বলেছেন যে ভারত কখনো ঘুমিয়ে পড়বে না। মনে রাখবে যে মুনি ঋষি সাধু সন্ন্যাসী গৃহী ত্যাগী যে ভারত, এই ভারতবর্ষ বুকে করে নিয়ে বসে আছে সেই সভ্যতা, সেই সংস্কৃতিকে। এবং এর থেকেই দেখতে পাবে নতুন নতুন বিদ্যা সম্পর্কে আলোচনা, আমাদের চরক সুশ্রুত শিক্ষা, চিকিৎসা শাস্ত্র, অন্যান্য বিষয়ে শিল্পকলা ভারতীয় মনীষীরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছেন। বিদেশের সভ্যতা সংস্কৃতি এসেছে ভারতের কাছে মাথা নত করে, তারা ভারতবর্ষের শিক্ষা, এই ভগবান বুদ্ধ তিনি দেশ থেকে দেশান্তরে গিয়েছেন এবং সেই ভারতীয় ভাবধারাকে গ্রহণ করেছে পৃথিবীর কত দেশ। এই থেকে বুঝতে পারা যায় যে শ্রীরামকৃষ্ণের আগমন, এবং স্বামী বিবেকানন্দ বলছেন যে এই যে ভাব, এই চিন্তা, এ ঠাকুর আসার পর থেকে আমরা যেন নূতনভাবে চিন্তা করেছি। তার আগে এই নদিয়াতে এসেছেন চৈতন্য মহাপ্রভু, ঘন ঘন মুহুর্মুহুর সমাধি, দর্শন, ভাব, এই যেন মনে হচ্ছে যে আবার যেন সেই চৈতন্যই এসেছেন। তাহলে তিনি যদি এসেই থাকেন, তিনি যদি জগতের উদ্ধারের জন্য আসেন, তাহলে কি এই রক্তমাংসের শরীরে এই কিছুকাল এখানে থেকে এই অবস্থান করাই তার লীলা কি শেষ হয়ে গেছে? এটি যদি আমরা খুব গৌরবভাবে চিন্তা করি, গভীরভাবে, তার লীলা অপূর্ব, অদ্ভুত, জগৎকে স্পর্শ করছে। এই জন্য আমরা শ্রীরামকৃষ্ণ জীবনকে দেখি যে চৈতন্যের ভাবধারা যেন ঠাকুরের মধ্যে পরিস্ফুট। তাহলে জড় বিজ্ঞান মাথা নত করেছে ভারতবর্ষের অধ্যাত্ম সংস্কৃতির কাছে। তো এই জন্য আমরা নিজেরা যদি ভারতবর্ষ সম্পর্কে জানতে চাই, তাহলে ভারতবর্ষকে যদি আবিষ্কার করতে চাই, তাহলে শ্রীরামকৃষ্ণকে গবেষণা করো। তিনি কোথা থেকে আসলেন, কেমন করে বিভিন্ন যুগ যুগান্তরের সত্যযুগের মুনি ঋষিদের তপস্যাপুত যে ভারত, সেই ভারত কি নূতন রূপ নিয়েছে বা নেবে বা নিতে চলেছে, এটি খুব সত্য। কেন ভবিষ্যৎ তা প্রমাণ করবে। এবং এটাও ঠিক যে পৃথিবীর মধ্যে যত সভ্যতা আছে, এই জড়বাদী সভ্যতা, এই স্বামীজির এই কথা যে জড়বাদী সভ্যতা ভারতবর্ষের জীবনের মূল সুর নয়। ভারতবর্ষের জাতীয় জীবনের মূল সুর হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা, এবং তাকে কেন্দ্র করে অন্য অন্য সব কিছু। তবে বিশ্ব সভ্যতা বেঁচে থাকবে। এই কথা বারংবার স্বামীজি বলেছেন। এবং পাশ্চাত্য দেশ
যারা জড়বাদী, যারা এই কথা খুব পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করেছে, বিচার করে তারা দেখেছে যে ভারতবর্ষের ধর্ম এবং আধ্যাত্মিকতা, এই ভারতবর্ষের যে শিক্ষা সংস্কৃতি, ভারতবর্ষের যা কিছু জাগতিক উন্নয়ন, এই সবের মূলে রয়েছে ভারতবর্ষের অন্তর্নিহিত যে সত্য। সেই সত্য থাকার ফলে ভারতীয় মানুষের উপরে তার প্রভাব বিস্তার। ভারতের আকাশ বাতাস, ভারতের আবহাওয়া, সেই মুনি ঋষি, তাদের যে আশীর্বাদ এই ভারতের ভিতরে ক্রমাগত বয়ে চলেছে। সেই জন্য আমরা দেখতে পাই যে এত ধর্মের প্রভাব কোথা থেকে এসেছে, পৃথিবীর অন্য কোনো দেশে নেই। কোথা থেকে এই ধর্মের ভাবটা এলো, কেন এসেছে, এর কারণ কি? আমাদের নিজেদেরকে তলিয়ে দেখতে হবে এবং দেখতে পাবো যে শিক্ষা বলি, স্বাস্থ্য বলি, সমাজ চেতনা বলি, যাই কিছু বলি, এই সবের মূলে একমাত্র রয়েছে ভারতবর্ষে আধ্যাত্মিকতা। তো এখানে যারা এসেছেন, আমি খুব সুখী হয়েছি আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে। এবং এই যে জিনিসটি আমাদের আপন ঘরের জিনিস, সেটিকে যদি চিন্তা করি, আমরা যত বেশি চিন্তা করব তত বেশি বুঝতে পারবো। এই জন্য আমাদের অনেক কিছু পুস্তকের মধ্যে, আমাদের ভাবধারার মধ্যে এই ভাবের প্রকাশ আছে। কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া বলে একটা বই গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত। কালচারাল হেরিটেজ, ভারতীয় যে দর্শন এবং সংস্কৃতি, তো সেটা তো অবশ্যই আমাদের জানা উচিত। তার সঙ্গে সঙ্গে ভারতীয় চিন্তাধারা জগৎকে কিভাবে স্পর্শ করছে সেটি যদি বুঝতে চাই, তাহলে ভারতবর্ষের মনীষীগণ তারা কোথায়, কোন স্থানে তাদের গবেষণা পৌঁছে গিয়েছে। এবং শুধু সেই নয়, এইখানেই শেষ নয়। ভারতবর্ষ যত এগুচ্ছে, পৃথিবীর যা সভ্যতা রয়েছে, নূতন যা বিকাশ হচ্ছে, একে অগ্রাহ্য করে হতে পারে না। পৃথিবী থেকে গোঁড়ামির ভাব চলে যাবে, এইটি করতে হবে, এটি করতে হবে না, এইরকম ভাব চলে যাবে। কেন? মানুষের ভিতরে মূলত যে সত্য রয়েছে, সেই সত্যটিকে প্রকাশ প্রত্যেক স্তরে স্তরে মানুষের, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, এইটাকে বাদ দিয়ে কোনোরকম উন্নতি হলে সেটা অবনতির সমান। এটি ভালো করে চিন্তা করে আমাদের বুঝে রাখা দরকার যে আমাদের ভেতরে সেই সম্পদ আছে। আপনারা সকলে এখানে এসেছেন, আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি নিজেকে আনন্দিত ও গৌরবান্বিত বোধ করছি। এখানকার অধ্যক্ষ মহারাজ এই সমস্ত আয়োজনাদি করেছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা যারা এখানে আছেন, এরা আপনাদের এই আশ্রম এবং এর চারপাশে আরও অন্য অন্য কত আশ্রম আছে, এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। ভাবপ্রচার শব্দের অর্থ শুধু পুজো পাঠ এটি নয়। ভাবপ্রচার হচ্ছে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ তাকে তার মাথার উপরে উঠে যেন বলছেন এই শিক্ষা জগৎকে দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে ভারতবর্ষ থেকে এই যে প্রাচীন সনাতন আদর্শ এবং তার ব্যবহারিক প্রয়োগ কীরকমভাবে এগিয়ে চলেছে।
মানুষ ধীরে ধীরে বুঝতে সমর্থ হচ্ছে, আরও কত বিস্তার লাভ করছে। এবং এই জন্য আমরা যত চেষ্টা করব, যত গবেষণা করব, দেখতে পাব যে ভারতবর্ষের কাছে জগৎ ঋণী। এই ঋণ তারা অগ্রাহ্য করতে পারে না। ওপরে শুনলে বোঝা যায় না, ভালো করে চিন্তা করি, অধ্যয়ন করি, দেখি যে ভারতীয় ভাবধারা কোথায় কোনখানে মানুষের মনের মধ্যে প্রভাব বিস্তার করেছে। ধর্মের কথা তো বললাম, আধ্যাত্মিকতার কথাও বললাম, কিন্তু এর সঙ্গে সঙ্গে ভারতীয় জাতীয় জীবনের মূল সুরটি কি, এটি কি আমরা দেখেছি নিজের দিকে তাকিয়ে? যেই মূল সুর হচ্ছে মানুষের মধ্যে তত্ত্বমসি, তুমি সেই, তুমি সেই, তুমি সেই। সেই মানে কি? সেই মানে হচ্ছে নিত্য সত্য বুদ্ধ মুক্ত সচ্চিদানন্দ স্বরূপ। আপনাদের সকলকে পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।